সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আজকে আমরা আজকে আমার ক্লাস অষ্টম শ্রেণী শিক্ষার্থীদের জন্য, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলা দ্বিতীয় পত্রের উপর আজকে আমি মতলবজেবী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অনলাইনের পক্ষ থেকে আমি নাসরিন আক্তার তোমাদের ক্লাস দিচ্ছি। তো আশা করি আমার ক্লাসটাতে তোমরা মনোনিবেশ করবে, তোমরা অবশ্যই ক্লাসটা ফলো করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের নির্ধারিত কাজে চলে যাই। দেখো আজকের কাজে, আজকের ক্লাসে কি সাজানো গোছানো আছে। আজকের ক্লাসে আমি যা তোমাদেরকে নিয়ে আলোচনা করব, তোমরা হোয়াইট বোর্ডে লক্ষ্য করো। আজকের শিক্ষণ ফল, আজকের শিক্ষণ ফল হচ্ছে প্রথমত আমাদের আজকের মূল বিষয়, মূল বিষয়টা হচ্ছে আজকের বাংলা দ্বিতীয় পত্রের উপর আমরা যে চ্যাপ্টারটা করব তা হচ্ছে ধাতু ও ক্রিয়াপদ। ধাতু ক্রিয়াপদের শিক্ষণফল হচ্ছে পাঠ শেষে তোমরা যা জানতে পারবে, এক হচ্ছে ধাতু ও ক্রিয়াপদের সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করবে, ধাতু এবং ক্রিয়াপদের। দুই, ধাতু ও ক্রিয়াপদের প্রকারভেদ চিহ্নিত করতে পারবে। তিন, বিভিন্ন প্রকার ধাতুর উদাহরণ বলতে পারবে। এখানে সংজ্ঞা সহ আছে, সংজ্ঞা সহ উদাহরণ বলতে পারবে। চার, বিভিন্ন প্রকার ক্রিয়াপদের সংজ্ঞা সহ উদাহরণ বলতে পারবে। অর্থাৎ ধাতু এবং ক্রিয়াপদ দুটো দিকে, এখানে দুটো বিষয়, একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে ক্রিয়াপদ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন বর্ণনামূলক ক্লাসে যাই। তো আমরা ধাতু ক্রিয়াপদ নিয়ে প্রথমত আলোচনা করব। দেখো, ধাতু ও ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের মধ্যে আমরা ক্রিয়াপদ থেকে শুরু করব। যে ক্রিয়াপদ হচ্ছে যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায়। যে পদ দ্বারা কোনো কিছু করা বা কোনো কাজ করা বোঝায় তাকে কি বলে? ক্রিয়াপদ বলে। এখন এই ক্রিয়াপদ, যেমন আমরা এই যে ক্রিয়াপদ ঘড়িতে 10টা বাজে, যেমন ঘড়িতে 10টা বাজে, তাহলে এটা একটা কি? এটা একটা ক্রিয়াপদের এক্সাম্পল। তো ক্রিয়াপদ কি হয়? ক্রিয়াপদ নানা প্রকার হয়। ক্রিয়াপদের প্রকারভেদে যদি আমরা যাই, ক্রিয়াপদ নানা প্রকার হয়। এর মধ্যে আমরা বলতে পারি সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, তারপর হচ্ছে সকর্ম ক্রিয়া, অকর্ম ক্রিয়া, তারপর আছে দ্বিকর্ম ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। এরকম বিভিন্ন রকম ক্রিয়াপদ হতে পারে। বিভিন্ন রকম ক্রিয়াপদের মধ্যে আমরা দেখো, 1 নম্বর সমাপিকা ক্রিয়ার মধ্যে আসি। যদি আমরা সমাপিকা সম্পর্কে বলতে চাই, তাহলে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। সমাপিকা হচ্ছে কি? একটা বাক্য সম্পূর্ণরূপে। আমি যদি বলি আমি একজন শিক্ষক, তাহলে এটা কিন্তু একটা সমাপিকা ক্রিয়া। কিন্তু আমি যদি বলি আমি একজন, তারপরে ড্যাশ 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 ইত্যাদি, তখন কিন্তু এটা কোনো সমাপিকা হয় না। তাহলে সমাপিকা ক্রিয়াটা হচ্ছে কি? যে ক্রিয়া দ্বারা বাক্যে কি হয়? অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায়, তাকে বলে সমাপিকা ক্রিয়া। যেমন এখানে আমি দিয়েছি সেতু স্কুলে যায়, এখানেও কিন্তু একটা বাক্য সম্পূর্ণরূপে শুরু হয়েছে এবং শেষ হয়েছে, সুতরাং এটা একটা সমাপিকা ক্রিয়া। আর যদি আমি বলতাম সেতু স্কুলে ড্যাশ ড্যাশ, তাহলে সেটাও কিন্তু সমাপিকা হতো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সমাপিকা ক্রিয়াটা বুঝতে পারছো। এবারে আমি চলে যাব অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া কি হয়? যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ কি হয়? সম্পূর্ণরূপে প্রকাশ পায় না। যেমন আমি বলেছিলাম আমি একজন শিক্ষক, সেটা ছিল সমাপিকা ক্রিয়া। কিন্তু আমি যদি বলি আমি একজন ড্যাশ ড্যাশ, তখন এটা হচ্ছে কি? অসমাপিকা ক্রিয়া। ঠিক তেমনি এখানে তুমি হোয়াইট বোর্ডে তাকাও তোমরা, যে আমি বাড়ি গিয়ে ড্যাশ, তাহলে এই বাক্যটা কিন্তু সমাপ্ত হয়নি,
অর্থাৎ একটা বাক্যের শুরু থেকে শেষ হতে হবে। যখন বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ পায় তখন সেটাই সমাপিকা ক্রিয়া, আর যখন একটা বাক্যের অর্থ সম্পূর্ণরূপে প্রকাশ পায় না সেটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তো অসমাপিকা ক্রিয়াতে আমরা কি পেলাম? আমি বাড়ি গিয়ে ঢেস ঢেস। নেক্সট আসো, নেক্সট হচ্ছে আমরা 3 নম্বর সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়ার কোনো কর্ম থাকে সেটাই হচ্ছে কি? প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটা বলেছিলাম সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে, অর্থাৎ যে ক্রিয়ার কর্ম থাকে সেটাই হচ্ছে সকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া যেমন কাঞ্চন বই পড়ছে, কাঞ্চন কি করছে? কাঞ্চন তার একটা নির্ধারিত কাজ করছে, এটা হলো সকর্মক, অর্থাৎ সে নিজে নিজে কাজটা করেছে, সুতরাং সেটা সকর্মক ক্রিয়া। অর্থাৎ যে ক্রিয়া নিজেই নিজের কাজ করে সেটা হচ্ছে অর্থ কি? নিজেই কাজ করে। যে ক্রিয়ার কোনো কর্ম থাকে সেটাই হচ্ছে সকর্মক ক্রিয়া। আর এখানে হচ্ছে কি? কাঞ্চন বই পড়ছে। তদ্রূপ আমরা দিতে পারি যে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, অর্থাৎ যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না তাকে কি বলে? অকর্মক ক্রিয়া। তো তেমনি আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এখানে দিচ্ছি সেলিনা বেগম বাড়ি যায়। সেলিনা বেগম বাড়ি যায়। আসো আমরা বিকর্মক ক্রিয়ার উদাহরণ দিব। বিকর্মক ক্রিয়ার উদাহরণ হচ্ছে যে ক্রিয়ার দুটি কর্ম থাকে, অর্থাৎ একটা কাজের যদি দুইটা কর্ম থাকে তাহলে সেটাই হচ্ছে কি? বিকর্মক ক্রিয়া। এখানে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এই যে শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, ব্যাকরণ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? ব্যাকরণ পড়াচ্ছেন। কি পড়াচ্ছেন? কি হচ্ছে? ব্যাকরণ। এই যে ব্যাকরণ পড়াচ্ছেন, পড়াটাও কিন্তু ক্রিয়া। তাহলে এখানে দুইটা কর্ম, একটা ব্যাকরণ, একটা পড়াচ্ছেন। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে দুইটা কর্ম একসাথে সম্পন্ন হয়েছে। 6 আসো, আমরা দ্বিকর্মক, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক গেল। এখন 6 প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া হচ্ছে কি? যে ক্রিয়া অন্যের দ্বারা কি হয়? পরিচালিত হয়। প্রযোজক ক্রিয়া হচ্ছে কি? যে ক্রিয়া অন্যের দ্বারা পরিচালিত হয় তাকে বলে প্রযোজক ক্রিয়া। এই প্রযোজক ক্রিয়া হচ্ছে মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন। খোকা কিন্তু নিজে নিজে চাঁদ দেখছে না, সুতরাং কি হচ্ছে? প্রযোজক, যে অন্যের দ্বারা পরিচালিত, মার দ্বারা কি হয়েছে? কাজটা পরিচালিত হয়েছে। মা বলেছে খোকা চাঁদ দেখো, মা খোকাকে কি দেখাচ্ছেন? ওই দেখো বাবা চাঁদ। এরকম করে ছোট বাচ্চাদেরকে তার মা আদর করে চাঁদ দেখায়। এখানে মাও কিন্তু সেটাই করেছেন, যে মা খোকাকে চাঁদ দেখাচ্ছেন, আর এটাই হচ্ছে প্রযোজক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়া কি করে? অন্যের দ্বারা পরিচালিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষে আমরা চলে আসবো ক্রিয়ার মধ্যে যৌগিক ক্রিয়া। কিসে আসবো আমরা? যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া হচ্ছে একটি সমাপিকা ক্রিয়া এবং একটি অসমাপিকা ক্রিয়া মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয়। যৌগিক ক্রিয়াটা কি? যৌগিক ক্রিয়ার মধ্যে একটা সমাপিকা ক্রিয়া থাকবে আর একটা অসমাপিকা ক্রিয়া থাকবে। যে ক্রিয়াটা মানে দুইটা সমাপিকা ক্রিয়া একত্রে মিলিত হয়ে যে ক্রিয়াপদ গঠিত হয় সেটাই হচ্ছে যৌগিক ক্রিয়া। যেমন সাইরেন বেজে উঠলো, এটা কি হচ্ছে? এখানে সাইরেন বেজে উঠলো। এখানে সাইরেন কি? ঘড়িতে সাইরেন বাজে, তাই না? গাড়িতে হর্ন বাজে, কিন্তু সাইরেন বেজে উঠলো, এটা হচ্ছে যৌগিক ক্রিয়া। অর্থাৎ দুইটা, একটা সমাপিকা ক্রিয়া এবং একটা অসমাপিকা ক্রিয়া কি হয়েছে? একত্রে গঠিত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আজকে শুরু করেছি, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে কি? ধাতু ও ক্রিয়াপদ। এতক্ষণ আমরা তোমাদের সাথে আমি তোমাদের সাথে এতক্ষণ কি ক্রিয়াপদ নিয়ে, ক্রিয়াপদের বিভিন্ন অংশগুলি তোমাদেরকে বুঝিয়েছি। ক্রিয়াপদ কাকে বলে, ক্রিয়াপদের প্রকারভেদ, বিভিন্ন রকম ক্রিয়াপদ। তার মধ্যে আমরা কি কি পেয়েছি? বিভিন্ন রকম ক্রিয়াপদের মধ্যে আমরা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, আবার আরো পেয়েছি কি? সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া। ঠিক আছে, বিভিন্ন রকম ক্রিয়াগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম। প্রত্যেকটা ক্রিয়ারই আমরা সংজ্ঞা সহ প্রত্যেকটা ক্রিয়ারই এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা ক্রিয়াপদটা বুঝতে পেরেছো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে জানিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধাতু। ধাতু কি? আমরা এখন জানবো ধাতু। ধাতু ক্রিয়াপদ একটা চ্যাপ্টার। তো ধাতু হচ্ছে ক্রিয়ার মূল অংশকে ধাতু। ক্রিয়ার মূল অংশ হলো কি? ধাতু। ক্রিয়ার মূল অংশ। ক্রিয়া তো আমরা এতক্ষণ বুঝলাম, ক্রিয়াপদটা কি আমি সেটা বুঝে আসছি যে ক্রিয়াপদ, সেই ক্রিয়াপদের মূল অংশই হলো ধাতু। ক্রিয়াপদকে আবার বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়।
ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? দুটো অংশ পাওয়া যায়। এই দুটো অংশের মধ্যে একটা হচ্ছে কি ধাতু বা ক্রিয়া, এটার এক্সাম্পল হচ্ছে কি কর, যা, পা, খা, এগুলি হচ্ছে ধাতু বা ক্রিয়া। আর দুই হচ্ছে ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি হচ্ছে কি সরায়া, রশ্মি, ছয় শিখাচ্ছি, ছয় খাচ্ছে, এগুলি হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমি তোমাদের আবার যখন ক্রিয়া বিভক্তির মধ্যে যাব তখন এটা আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবে। তো আশা করি এখনো বুঝবে বা বোঝার চেষ্টা করবে। তো এখন দেখো আমরা আসলাম কি ধাতুতে। ধাতুকে কি জানলাম? ধাতুটা হচ্ছে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ধাতুর আমরা প্রকার অর্থাৎ ক্রিয়াপদকে আবার বিশ্লেষণ করলে, এটাকে বিশ্লেষণ মানে কি ভাগ করা। ভাগ করলে দুটো অংশ পাওয়া যায়, একটা পেলাম কি ধাতু বা ক্রিয়া, আর একটা পেয়েছি ক্রিয়া বিভক্তি। তো ধাতু বা ক্রিয়া হচ্ছে কর, যা, পা, খা, হাট। আর ক্রিয়া বিভক্তি পেয়েছি আ, ই, ছি, ছে, ছ ইত্যাদি। এবার আসো বন্ধুরা, আমরা কি করব? যে ক্রিয়াপদকে ধাতুকে আবার বিশ্লেষণ করব। তো ধাতুকে বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? ধাতু তিন প্রকার। এক হচ্ছে মৌলিক বা সাধিত ধাতু, দুই হচ্ছে এক হচ্ছে মৌলিক ধাতু, দুই সাধিত ধাতু, আর তিন হচ্ছে যৌগিক বা সংযোগমূলক ধাতু। তো আসো এখন মৌলিক ধাতুটা কি সেটাও আমরা জেনে নিই। মৌলিক ধাতু হচ্ছে যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না, যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না। আমরা মৌলিক পদার্থ সম্পর্কেও জানি, তোমরা 6, 7 পড়েছো। মৌলিক পদার্থ তাকে কি বিশ্লেষণ করলে অন্য কিছু পাওয়া যায় না। ঠিক মৌলিক ধাতুটা এরকম, যেসব ধাতু বিশ্লেষণ করা যায় না তাকে মৌলিক ধাতু বলে। যেমন এই মৌলিক ধাতুর হচ্ছে কি কর, চল, পদ, এগুলিকে বিশ্লেষণ করার কিছু নেই, বিশ্লেষণ করা যায় না, সুতরাং এগুলো হচ্ছে মৌলিক ধাতু। আর এই মৌলিক ধাতুর পরে আমরা আসবো কি সাধিত ধাতু। সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগ করে, বা মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় সেটাই হচ্ছে সাধিত ধাতু। অর্থাৎ মৌলিক ধাতুর পরে আ প্রত্যয় যোগ করে সাধিত ধাতু গঠিত হয়। তো আমরা জানলাম কি যে মৌলিক ধাতুর পরে যখন আ প্রত্যয় যোগ করা হয় তখনই সেটা সাধিত ধাতু গঠিত হয়। যেমন কর যোগা, কর হচ্ছে মৌলিক ধাতু আর তার সাথে আ যোগ করা হয়েছে করা। যেমন পড়া, পর যোগা, এরকম সেটা হচ্ছে কি পড়া। তো আমরা মৌলিক ধাতুর পরে আসবো কি যৌগিক ধাতু। সাধিত ধাতুর পরে আমরা চলে আসলাম কি যৌগিক ধাতু। যৌগিক ধাতু হচ্ছে কি বিশেষ্য বা অনুকার অব্যয়ের পরে, বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পর কর, দে, পা, খা ইত্যাদি যৌগিক ধাতু মিলিত হয় যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলে? যৌগিক ধাতু। মিলিত হয় যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলে? যৌগিক বা সংযোগমূলক ধাতুও বলে। যেমন এখানে হচ্ছে ভয় কর, উত্তর দে, মার খা, দুঃখ পা, এগুলি হচ্ছে কি যৌগিক ধাতু। মৌলিক শব্দের পরে কি করা হয়? বিশেষ্য বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে যখন কর, পা, খা, দে ইত্যাদি যোগ হয় তখনই সেটা হয় যৌগিক বা সংযোগমূলক ধাতু। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এক এক করে চলে আসছি ধাতুগুলি বিশ্লেষণ করা। এটা 3 আছে। তো আমরা চলে আসলাম মৌলিক ধাতু ও সাধিত ধাতু সম্পর্কে এবার বিশ্লেষণ করব বা আলোচনা করব। মৌলিক ধাতু, সাধিত ধাতু। মৌলিক ধাতু হচ্ছে কি মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। এর আগে আমরা বর্ণনা করলাম যে মৌলিক ধাতুকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না। এগুলোকে কি করা? এগুলি স্বয়ং সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। এগুলিকে কি বলা হয়? সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। অর্থাৎ যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না এগুলি কি বলে? সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। এই স্বয়ংসিদ্ধ ধাতু আবার 3 ভাগে, মৌলিক ধাতুটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংস্কৃত মৌলিক ধাতু, আর একটা বাংলা মৌলিক ধাতু, বাংলা মূল ধাতু, সংস্কৃত ধাতু, আর একটা বাংলা মূল ধাতু, আর একটা হচ্ছে বিদেশগত ধাতু। তো আমরা এখন আলোচনা করব সংস্কৃত, বাংলা এবং বিদেশগত ধাতু। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক ধাতুকে 3টা ভাগে বিভক্ত করে একটা সংস্কৃত ধাতু, বাংলার মতো একটা বিদেশগত ধাতু, এই নিয়ে এখন আলোচনা করব। সংস্কৃত ধাতু দেখো তৎসম ক্রিয়াপদের ধাতুকে মৌলিক ধাতু বলে, সংস্কৃত ধাতু বলে।
এই সংস্কৃত ধাতু হচ্ছে যেমন দৃশ্য যোগ জ সমান কি দৃশ্য, এটা হচ্ছে সংস্কৃত ধাতু। আর বাংলা ধাতু হলো কি, যেসব ধাতু সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে কোথায় আসছে, পরিবর্তিত বাংলায় ব্যবহৃত হয়, বাংলায় ঢুকছে আর কি, যে সংস্কৃত থেকে প্রাকৃতের মধ্য দিয়ে কোথায় আসছে, বাংলা ভাষায় এসে প্রবেশ করছে, সেটাই হচ্ছে কি বাংলা ধাতু। এই বাংলা ধাতু, এটাকে বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু বলা হয়। এটা কিন্তু আমরা যখন তোমরা আবার 9-এ যাবে, তোমরা যখন 8ম শ্রেণীর স্টুডেন্ট, যখন 9ম শ্রেণীতে যাবা তখন প্রথম চ্যাপ্টারই দেখবা যে আমি এগুলো নিয়ে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে যাই আমি বাংলা ভাষার শব্দ ভান্ডারটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথমটারই প্রথম দ্বিতীয় পরিচিতি। তো ঠিক আছে, বাংলা ধাতু বা খাঁটি বাংলা ধাতু হচ্ছে যেমন আখ যোগ আ, হাতা, হাস যোগ রস্বই হাসি, এগুলো হচ্ছে বাংলা ধাতু। এরপর আসো বিদেশাগত ধাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, বিদেশাগত ধাতু হলো কি, বিদেশি ভাষা থেকে আগত যে সব ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয়, অর্থাৎ বিদেশি ভাষা থেকে আগত যে ধাতু বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে বিদেশাগত ধাতু, অর্থাৎ বিদেশ থেকে আগত ধাতু। এটাকে বলা হয় বিদেশ থেকে আগত ধাতু কি বিদেশাগত ধাতু। যেমন খাট যোগ পে, খাট পে, আর আছে কি জম যোগ আট, জমা, এগুলি হচ্ছে কি বিদেশাগত ধাতু। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ বাংলা ধাতুর সংস্কৃত ধাতুর কয়েকটা প্রকার, মৌলিক ধাতুর 3টা কথা সেটা আমরা বুঝলাম, একটা সংস্কৃত, একটা বাংলা, একটা হচ্ছে বিদেশাগত ধাতু। এখন আমি তোমাদের আলোচনা করব সাধিত ধাতু সম্পর্কে। মৌলিক ধাতু, সাধিত ধাতু 2টা ভাগে, মৌলিক ধাতুকে 3 ভাগে ভাগ করেছে, আবার সাধিত ধাতু সেটারও কয়েকটা ভাগ আছে, আমরা আলোচনা করব। তো এবার আসো সাধিত ধাতু। সাধিত ধাতু হচ্ছে মৌলিক ধাতু বা নাম শব্দের পরে, সাধিত ধাতুটা হচ্ছে কি মৌলিক ধাতু বা নাম শব্দের পরে আপ্রত্যয় যোগ করে সাধিত শব্দ গঠিত হয়। আপ্রত্যয় যোগ করে কি হয়, সাধিত ধাতু গঠিত হয়। যেমন সাধিত ধাতু আবার 3 প্রকার ধাতু, 1 হচ্ছে কি প্রযোজক ধাতু, 2 হচ্ছে নাম ধাতু, 3 হচ্ছে কর্মবাচ্যের ধাতু। 1 হচ্ছে প্রযোজক ধাতু, 2 হচ্ছে নাম ধাতু, আর 3 হচ্ছে কর্মবাচ্যের ধাতু। দেখো প্রযোজক ধাতুতে আসি। প্রযোজক ধাতু হচ্ছে কি মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে, মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে আপ্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়। মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত, অর্থাৎ কোনো কাজে অন্যকে লাগানো, সে অপরকে নিয়োজিত করা অর্থে যে ধাতু বা যে প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয় তাকে বলে প্রযোজক ধাতু। যেমন নাচ যোগ আ, নাচা, নাচা, নাচা কিন্তু নাচি বললে আমি নিজে নাচি, আর নাচা বললে অন্যের মাধ্যমে নাচা নয়, সুতরাং অপরকে নিয়োজিত করা হচ্ছে। পর যোগ আ, পরা। এবার আসো 2 নাম ধাতু। নাম ধাতু হচ্ছে কি বিশেষ, বিশেষণ ও অনুকার অব্যয়ের পর আপ্রত্যয় যোগে সাধিত ধাতুকে নাম ধাতু বলে। আপ্রত্যয় যোগে সাধিত ধাতুকে নাম ধাতু বলে। যেমন ঘুম যোগ আ, ঘুমা, আর আছে কি ভ্রমক যোগ আ, ধমকা। তাহলে মৌলিক ধাতুর পরে বিশেষ বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে যখন আপ্রত্যয় যোগে সাধিত ধাতুকে কি বলা হয়, নাম ধাতু বলা হয়। তো আমরা জানলাম ঘুমা আর হচ্ছে কি ধমকা। 3 আসো কর্মবাচ্যের ধাতু। কর্মবাচ্যের ধাতু বাক্যে কর্তার চেয়ে কি হয়, কর্মের সাথে যখন ক্রিয়া সম্পর্ক প্রধান হয়ে ওঠে, বাক্যে কর্তার চেয়ে যখন কর্মের সাথে সম্পর্ক কি হয়ে যায়, গাঢ় হয়ে যায়, হ্যাঁ, সেটাকে কি বলে, অর্থাৎ সম্পর্ক যখন ক্রিয়ার সাথে সম্পর্ক প্রধান হয়ে ওঠে তখন সে ক্রিয়াকে কর্মবাচ্যের ধাতু বলে। তাহলে আমরা জানলাম কি কর্মবাচ্যের ধাতু হলো বাক্যে কর্তার চেয়ে কর্মের সাথে কি হয়, যখন ক্রিয়ার সম্পর্ক প্রধান হয়ে ওঠে, অনেক বেশি গাঢ় সম্পর্ক থাকে তখন সেই ক্রিয়াকে কর্মবাচ্যের ধাতু বলে। যেমন কর যোগ আ, করা, আর হাট যোগ আ, হাট। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদেরকে সাধিত ধাতু সম্পর্কে বর্ণনা করলাম। শুধু সাধিত ধাতুই নয়, আমরা আজকের যে আলোচ্য পাঠ সেটা ছিল ধাতু ক্রিয়াপদ। প্রথমে আমি ক্রিয়াপদ কাকে বলে ক্রিয়াপদকে বিশ্লেষণ করছি, ক্রিয়াপদের বিভিন্ন রূপ আমরা পেয়েছি, 6টা রূপ, সেগুলি আমরা বর্ণনা করেছি। তারপর আমরা আসছি ধাতুতে, ধাতু কাকে বলে ধাতুর প্রকারভেদে। প্রথমে 3টা ধাতু পেয়েছি, সেখানে আবার 3টার প্রকারভেদ পেয়েছি, আবার সেটারও আমরা প্রকারভেদ পেয়ে আমরা আসলাম সংস্কৃত, বাংলা, বিদেশাগত
এবং সাধিত ধাতুর ভাগেও আমরা চলে আসলাম যে সাধিত ধাতু এটাকেও 3 ভাগে ভাগ, প্রযোজক, নামধাতু এবং কর্মবাচক। এক এক করে আমি তোমাদের প্রত্যেকটা ধাতুকে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগবে। তোমরা অবশ্যই পড়াশোনা করবে, অবশ্যই বাড়ির কাজ করবে। প্রতিদিন যদি তুমি হোমওয়ার্ক করো তাহলেই তোমার পড়াশোনা অনেক সুন্দর হবে, তোমার নিজেরও ভালো লাগবে। যখন তুমি কিছু জানবে, যখন তুমি কিছু শিখবে, তখনই তোমার ভালো লাগবে। আর যতক্ষণ কেউ কিছু না জানে ততক্ষণ তার ভালো লাগবে না। একটা ক্লাস যদি পরিপূর্ণতা পায় তোমাদের কাছে, যদি তুমি পরিপূর্ণভাবে বুঝতে পারো আমার ক্লাস বা যে কোনো স্যারের ক্লাস, যে কোনো ম্যাডামের ক্লাস, তাহলে কিন্তু তোমার ভালো লাগবে। যতক্ষণ তুমি না বুঝো ততক্ষণ কিন্তু তোমার ভালো লাগবে না। তো তুমি ক্লাস ফলো করবা এবং সেগুলিকে হোমওয়ার্ক হিসেবে পড়তে চেষ্টা করবা। যদি বারবার করো তাহলেই তোমার ভালো লাগবে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। তোমাদের ভালো থাকার জন্য আমি সবসময় দোয়া করবো। ইনশাল্লাহ তোমরা সুস্থ থাকো, সুস্থ হয়ে আবার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসো। আল্লাহ হাফিজ।